ওকে। আচ্ছা, তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পর্যন্ত আলাপ করেছিলাম, ডিসকাশন করেছিলাম। এখন আমরা যাব লাইবিলিটি পাশে। ঠিক আছে? সো গত ক্লাসের মতো আপনারা কেউ একজন চাইলে একটু আনমিউট হয়ে আমার সাথে থাকতে পারেন একটু ডিসকাশন করার জন্য। গত ক্লাসে একজন ছিল এমদাদ। সো আজকে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, এনিওয়ান যারা একটু জুনিয়র বা আমাকে চিনেন, যদি চান যে ক্লাসে আনমিউট হয়ে শব্দ নাই, অর্থাৎ আপনার আশেপাশে কোনো শব্দ নাই এবং আপনি আইসোলেটেড জায়গায় একা ক্লাস করছেন, সেরকম যদি কেউ থাকেন, যদি কাইন্ডলি আমাকে একটু ভলেন্টারিলি হেল্প করেন, তাহলে হয় কি সবাইকে বারবার জিজ্ঞেস করতে হয় না সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা, বুঝেছেন কিনা, মনোলগ হয় না, মানে আমরা যে ডিসকাশন কন্টিনিউ করতে পারি। এনিওয়ান ওয়ান্ট টু হেল্প মি? কেউ কি আমাকে একটু হেল্প করবেন? এনিওয়ান প্লিজ? স্যার ইন আমি স্যার হেল্প। আমি। ও আপা, আচ্ছা ঠিক আছে, আমেন ট্রাই আপা, করেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা আচ্ছা নেই স্যার। ঠিক আছে, কে করেন, আপনার করবেন? কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার আপা, আমি আপনি তো। স্টার্ট করি, যদি হ্যাঁ, কোথায় আমি আটকে হ্যাঁ, যাই তখন ওকে, ভাইয়া। ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে ইয়ে করে দেন আপা আনমিউটেড, তাহলে আপনি আনমিউটেডই থাকেন। আমি তাহলে জি ডিসকাস করার সময় জাস্ট বললো যে বোঝা যাচ্ছে কিনা এটুকুর জন্য। ঠিক আছে? ওকে, তো জি থ্যাংক জি। ইউ, ওয়েলকাম টু টুডেজ সেশন। আমি আসলে সত্যি কথা বলতে কি, এই মানে কথা বলতে এবং কোনো নলেজ শেয়ার করতে আমি খুব ভালো লাগে। এই জন্য আমেন আপা বলছিলেন ওনার ঠান্ডা লেগেছে, আমারও আসলে গত এক সপ্তাহ ধরে যাবতই কম বেশি একটু সিজন চেঞ্জের, বাট স্টিল আই মানে লাভ টু মানে মিট ইউ। এবং আজকে যে 185 জন জয়েন করছেন, এটা শুধু সিএফও রিকানেক্ট এবং হচ্ছে আমাদের পিএফএস কোর্সের। তো থ্যাংক ইউ। তো আমরা গত ক্লাস পর্যন্ত ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলেছিলাম। এই যে শেয়ার ক্যাপিটাল, আচ্ছা, এই শেয়ার ক্যাপিটাল জায়গাটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে এটা একটা কোশ্চেন আসে যে শেয়ার ক্যাপিটালের কি। তো আসলে কোম্পানির ফর্ম অনুযায়ী আমরা বলছিলাম যে হচ্ছে প্রোপাইটারশিপ এক ধরনের ফার্ম হয়, আর একটা হয় পার্টনারশিপ। পার্টনারশিপ হয়, তো পার্টনারশিপও হয়, এরপরে হয় ওপিসি, ওয়ান পার্সন কোম্পানি, তারপর হয় ওপিসি আর কি, ওপিসি, তারপর হয় হচ্ছে পিভিটি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটাকে এলটিডি বলে, পিভিসি বা এলটিডি। আর একটাকে বলা হয় হচ্ছে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি। এখন এর বাইরে আরেকটা কোম্পানি আছে যাদের শেয়ার ক্যাপিটাল থাকে না। এটা কি কেউ জানেন যে শেয়ার ক্যাপিটাল থাকে না মানে কি? আপা কি জানেন এটা যে নো শেয়ার ক্যাপিটাল? নো শেয়ার ক্যাপিটাল এটা কি? না স্যার আমি জানি না। আচ্ছা, ওকে, ফাইন, তাহলে এটা জেনে নেন কারণ এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কোম্পানি অ্যাক্টের 28-29 নম্বর সেকশনে, কোম্পানি অ্যাক্টের 28 সেকশনে বলা আছে যে কিছু কিছু কোম্পানি যারা লিমিটেড না, অর্থাৎ যে কোনো কোম্পানি, যেমন ওপিসি, ওপিসির ভিতরেও কিন্তু লিমিটেড, এটা লিমিটেড কোম্পানি, হ্যাঁ, এই যে এল আছে, পিএলসির ভিতর আছে পাবলিক আর একটা লিমিটেড কোশ্চেন কোম্পানি। করতে পারবো, একটা কোশ্চেন করতে বলেন। পারবো স্যার? আচ্ছা এখন করেন, স্যার, এরপরে আসলে জি বলেন প্লিজ, বলেন, স্যার বলেন কোশ্চেন ভাই। হচ্ছে যে ওই পিএলসি যেটা আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে আর একটা হচ্ছে এখন ওই যে সব কোম্পানি এবং ব্যাংকের নামের সাথে আমরা দেখি পিএলসি লেখা, এটা পিএলসি, আগে তো হ্যাঁ ছিল হ্যাঁ, না। জি জি। এই পিএলসিটা কি আমরা ধরে নিতে পারবো যে এরা সবাই লিস্টেড শেয়ার মার্কেটে? না 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 না, আমি বলছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আপনার কোশ্চেনটা বুঝছি, আর কিছু আছে কোশ্চেন? এটাই কোশ্চেন, আমি বলে না, দিচ্ছি। এই এই আমি ওকে, মানে দেখে বুঝতে চাই যে এরা লিস্টেড, ওকে, এরা লিস্টেড ওকে, না। ঠিক আছে, মানে বুঝতে পেরেছি, হ্যাঁ, ওকে। আমি কোশ্চেনটা পেয়েছি। আর একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা এই কোশ্চেনটা নিলাম, এটা আমি অ্যান্সার করলাম 9টা 13 বাজে, আমরা 9টা 40 বা 45 পর্যন্ত টানা পড়বো, আবার কোশ্চেন নিব। আপনার প্লিজ একটু থেকেন আমার সাথে, একটু আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা থেকেন। 200 লোককে নিয়ে ক্লাস নিচ্ছি, তো এই জন্য একটু মাঝে মাঝে একটু কাস্টমাইজ করতে হয়। নেক্সট ক্লাসে আবার যখন আমরা শুধু পিএফএস এর 70-80 জন নিব, তখন হয়তো আরো বেশি ইন্টারেক্টিভ করব। তো থ্যাংক ইউ, আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। উনি একটা কোশ্চেন করছে, তাহলে এই যে পার্টনারশিপ, প্রোপাইটারশিপ, এটা আসলে প্রোপাইটারশিপ বা মানে সোল ট্রেডারশিপ, এটা আসলে একক ব্যবসা, এটা আর কিচ্ছু না। এটা খালি আপনি আপনার নামে প্রতিষ্ঠান, আপনি এটা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। আর পার্টনারশিপ হচ্ছে পার্টনারশিপ আইন 1962, 32 সালের পার্টনারশিপ আইন অনুযায়ী হয়। আর ওপিসি মানে লিমিটেড কোম্পানি কিন্তু একজন ওনার, ওপিসি মানে লিমিটেড কোম্পানি কিন্তু একজন ওনার। আচ্ছা, আর এলটিডি লিমিটেড কোম্পানি মানে হচ্ছে মিনিমাম শেয়ার হোল্ডার 2 জন আর ম্যাক্সিমাম 50, এটা আমরা অনেকেই জানি, এই জন্য আর বেশি বলছি না। আর ভাই যে কোশ্চেনটা লাস্টে করলেন, এই পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি। এই পাবলিক লিমিটেড কোম্পানি আবার দুই ধরনের আছে। পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু লিস্টেড না, এরকম আছে। যেমন আমি একটা আমাদেরই উদাহরণ দিই, আমাদের কোম্পানির নাম বিসলিউশন পিএলসি, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। আমরা বিসলিউশন পিএলসি, এটা পিএলসি কোম্পানি কিন্তু এটা লিস্টেড না। তার মানে
পিএলসি হলেই যে লিস্টেড হইতে হবে তা না, আপনার পিএলসি লিস্টেডও হইতে পারে, নন লিস্টেডও হইতে পারে, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে যে পিএলসির আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনোই লিস্টেড হতে পারবে না, কিন্তু পিএলসি করে লিস্টেডের প্রসেস যেতেও পারে, অর্থাৎ লিস্টেড স্টক এক্সচেঞ্জে লিস্টেড হতে পারে, অথবা লিস্টেড ছাড়াও থাকতে পারে। বোঝা গেছে এবার যে ভাই কোশ্চেনটা করছেন? হুম। হ্যাঁ স্যার, বুঝে গেছে, বুঝতে জি, পেরেছি। মানে পিএসসির ভিতরে স্যার লিস্টেড নন লিস্টেড দুইটাই আছে। দুইটা আছে, জি জি যদি জি। লিস্টেড কেউ হতে চায় তাকে সবার আগে পিএলসি হতে হবে, তারপর সে ইয়েস, লিস্টিং এ যাবে। ইয়েস, ইয়েস। তো সেটাও একটু বলে দিই কুইকলি। সেটা হচ্ছে বাংলাদেশে 10,000-এর মতো আছে যারা হচ্ছে পিএলসি, 10,000-এর কম বেশি, কিন্তু তাদের ভিতরে মাত্র 450 আছে যারা লিস্টেড। তাহলে অলমোস্ট হচ্ছে, আমি যদি ধরি এইভাবে রাফলি বলি, 10,000 কোম্পানির ভিতরে 500-রও কম কোম্পানি লিস্টেড, তাহলে 9,500 কোম্পানি আছে যারা হচ্ছে পিএলসি কিন্তু লিস্টেড না। এক, আর একটা জিনিস হচ্ছে যে যদি কেউ লিস্টিংয়ে যেতে যায়, তাহলে আগে তাদের লিমিটেড কোম্পানি হয়, অর্থাৎ লিমিটেড কোম্পানির ইয়েটা কি, মিনিমাম 2 জন শেয়ার হোল্ডার আর ম্যাক্সিমাম 50, ঠিক আছে, এটা একটা ইস্যু, যে শেয়ার হোল্ডারের লিমিট হচ্ছে 2 থেকে 50। আচ্ছা, আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আপনার মিনিমাম হচ্ছে ডাইরেক্টর 2 জন। তাহলে এই যে লিমিটেড কোম্পানির শর্ত একটা, যে হচ্ছে শেয়ার হোল্ডারের সংখ্যা মিনিমাম 2 জন আর ম্যাক্সিমাম 50, আর বোর্ড অফ ডাইরেক্টর মিনিমাম 2 জন লাগবে, এই হচ্ছে ঘটনা। কিন্তু ইফ ইট ইজ এ পিএলসি, পিএলসি হতে গেলেই তখন এই রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়ে যায়। কি রিকোয়ারমেন্ট? মিনিমাম শেয়ার হোল্ডার 7 জন, আর ম্যাক্সিমাম আনলিমিটেড, মানে একদম ধরেন 1 লাখ 2 লাখ হইতে পারে, আর ডাইরেক্টর সংখ্যা মিনিমাম 3 জন হতে হবে। তাহলে কি হলো, যে যদি কোনো কোম্পানি নিয়াত করে যে আমি এটা ভালো ব্যবসা করছি, আমি এটা লিস্টিংয়ে যাব, তাহলে তার প্রথম কাজ হবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার যেহেতু মার্কেটে অফার করা যায় না, রেস্ট্রিকশন আছে, কোম্পানি আইনের সেকশন 2-তে প্রাইভেট লিমিটেড কোম্পানি যে সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞায় বলা আছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার কোনোভাবেই পাবলিক অফারিংয়ে যাওয়া যাবে না। যেহেতু এটা, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে আপনি আইপিওতে যেতে পারবেন না। অতএব যারাই হচ্ছে আইপিওতে যায়, তারা কিন্তু মূলত আগে প্রাইভেট থেকে পাবলিকে কনভার্ট করে। আর প্রাইভেটের লিমিটেশন হচ্ছে মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 50 জন, আর বোর্ড অফ ডিরেক্টর 2 জন। যখনই আপনি যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি 3 জন মালিক থাকে, 3 জন শেয়ার হোল্ডার থাকে, তারা যদি এটাকে পিএলসিতে কনভার্ট করতে যায়, 3 জনের জায়গায় তাকে 7 জন করতে হয়। আর এই 7 জনের ভিতর থেকে মিনিমাম 3 জনকে বোর্ডে নিতে হয়। ঠিক আছে, এটা আরো একটু ক্লিয়ার করে দিলাম। সো হোপফুলি অন্যরা কি এই তথ্যটা সবাই জানতেন, বা কোনো কিছু অ্যাড করবেন? মানে যে যেটা কোশ্চেন নিয়েছি জাস্ট ইন্টারেক্ট করি। আমি তারপরে আর কোশ্চেন আপাতত নিব না 9টা 40 পর্যন্ত। এনি কোশ্চেন? যেটা বললাম কোনো ক্লারিটি, মানে বোঝার শেয়ার কোনো অসুবিধা আছে? হোল্ডার এন্ড ডিরেক্টর, জি ভাই। আপনার ডিরেক্টর আর শেয়ার হোল্ডার ভিতরে আসলে পার্থক্যটা কোন জায়গায়? আচ্ছা, আচ্ছা, শোনেন, যে কোনো শেয়ার হোল্ডার যে কোনো একটা শেয়ার কিনলেও সে শেয়ার হোল্ডার হবে। যে কোনো একটা শেয়ার, যে কোনো একটা, আমি বলি আপনার আরেকটা উদাহরণ দিতে তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে ভোটার আর এমপির ভিতর যে ডিফারেন্স, অলমোস্ট একই রকম। ধরেন এটা যদি বাংলাদেশ হয়, এটা বাংলাদেশের টেরিটরি, আমি বাংলাদেশ গোল করে রাখলাম, যেহেতু আমি ম্যাপে এখানে করছি না। তো এখানে প্রত্যেকটা জনগণ, আমি আপনি সব কনস্টিটিউশন, 300 কনস্টিটিউশন ভোট দেই। তো 300 কনস্টিটিউশন থেকে আপনার 300 জন লোককে আমরা মানে ভোট দিয়ে সংসদে পাঠাই, ঠিক আছে। আচ্ছা, তেমনি ভাবে একটা কোম্পানির প্রথমে হইতে হয় শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার থেকে তারা বলে যে আমাদের রিপ্রেজেন্ট হিসেবে কারা কারা কোম্পানি চালাবে, তাদেরকে বলে বোর্ড অফ ডিরেক্টর। অর্থাৎ ক্লিয়ার করি, সংসদ নির্বাচনে নর্মালি, এখন তো গত বেশ কিছু বছর ঠিক মতো ইলেকশন হয় না, বাট ইলেকশন হলে নর্মালি যেটা হয়, সংসদ ইলেকশনে আমরা জানি যে প্রতি 5 বছর পর পর একটা সংসদ ইলেকশন হয়, এবং এই সংসদ ইলেকশনে 300টা আসনে সব, মানে সবাই ভোটের মাধ্যমে 300 জন এমপি নিয়োগ হয়। এই 300 জন এমপি মিলে সংসদে যায়, তাদের ভিতর থেকে হয় হচ্ছে প্রাইম মিনিস্টার, তাদের ভিতর থেকেই এটা হয়। আচ্ছা, একইভাবে আমাদের একটা কোম্পানি করতে গেলে সেখানে সবাই যারা শেয়ার কিনবে, একটা শেয়ার কিনুক, 2টা কিনুক, 10,000 কিনুক, 20,000 কিনুক, তারা সবাই হচ্ছে শেয়ার হোল্ডার। সেই শেয়ার হোল্ডার থেকে আপনার সিলেক্টেড যারা এজিএম এ, অ্যানুয়াল জেনারেল মিটিং এ আপনার সেট হয় যে কারা বোর্ডে যাবে, তারাই হচ্ছে বোর্ডে যায়। এই হচ্ছে ডিফারেন্স। তো থ্যাংক ইউ, আমি আর এটার বিষয়ে আপাতত আর কিছু বলতে চাচ্ছি না। আমি ক্লাসটা কন্টিনিউ করি। ক্লাসের সরি, 9টা। আমি আরেকটু ইন্টারাপ্ট করছি। ম্যাক্সিমাম কতজন ডিরেক্টর থাকতে পারে একটা পিএলসি আচ্ছা, তে বা একটা লিমিটেড কোম্পানি? ওকে, ওকে, ঠিক আছে নজরুল ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোম্পানি আইনে কোনো বাধা নাই। কোম্পানি আইনে বাধা নেই, কোম্পানি আইনে বাধা নেই, কিন্তু আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর একটা ইয়ে আছে, গাইডলাইন আছে, এটা বলে সিজি, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, সিজিজি। কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন। এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে বলছে যে আপনার সাধারণত
এই আপনার হচ্ছে এখানে বাধার ব্যাপারে কিছু কথা বলা আছে, যেমন ওখানে বলা আছে যে আপনার হচ্ছে সাধারণত বোর্ড সাইজ যেহেতু পাবলিক লিমিটেডে 3 জন মিনিমাম লাগে, 3 জন থেকে মোটামুটি বা প্র্যাকটিস যেটা যে 20 জনের বেশি হয় না। হ্যাঁ, এখন আপনার 20 জনের বেশি হলে যে এটা একদম নিয়ম ব্যত্যয় করবে তা না। বাট এখানে একটা ঘটনা আছে, ঘটনা হচ্ছে আপনার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, একটা কোম্পানি তৈরি করার সময় এটাকে একটা দুইটা জিনিস থাকে, এমওএ মেমোরান্ডাম অ্যাসোসিয়েশন, অনেক ডিটেল বলতে হবে, এত ডিটেল বলবো না, এটুকু শুধু বলি যে আর্টিকেলে একটা কোয়ালিফাইং শেয়ার থাকে যে কত পার্সেন্ট শেয়ার হলে ডাইরেক্টর হতে পারবে। তো সাধারণত 2 অথবা 3% এরকম মিনিমাম শেয়ার হোল্ডিং লাগে। তো স্বাভাবিকভাবে যোগ্যতা বুঝছে সুশীল যে না স্যার? জি 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 মানে যোগ্যতা সুশীল শেয়ার কিনতে হয়, যোগ্য, হ্যাঁ কোয়ালিফাইং যোগ্য, শেয়ার কিনতে জি হয়। জি, এই কোয়ালিফাইং শেয়ার থাকা মানে তার মানে কি 1% নিয়ে কেউ যেতে পারবে না। সো এরকম বার থাকে, এটা গেল। তো নর্মালি 3 থেকে 20 জন বা 5 থেকে 20 জন হচ্ছে স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিস ফর এ লিস্টেড কোম্পানি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে এখানে একটা ঘটনা আছে, যদি 5 জন ডিরেক্টর হয় তাহলে 4 জন হইতে হবে শেয়ার হোল্ডিং ডিরেক্টর। এই 5 জনের ভিতরে একজন অবশ্যই হতে হবে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তার মানে 4 জন হইলে যদি আপনার 4 জন শেয়ার হোল্ডার ওনার হয় আর যদি কোনো কোম্পানি লিস্টেডে যেতে হয়, তাহলে ডেফিনেটলি একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিতে হয়। সো এইটুকুই আপাতত থাক। এই বিষয়ে আসলে আমার মাসাল্লাহ অনেক রিসার্চ আছে, আমি অনেক এগুলো মানে ভালো মজাও পাই। বাট যেহেতু আজকে ক্লাস নিচ্ছি পিএফএস এর, অতএব আমরা ওই জায়গায় আর বলছি না, আপাতত কোনো কোশ্চেনও নিচ্ছি না। আসসালামু আপাতত আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, আজকে আপাতত স্যার ক্লাস নিচ্ছি না। 9টা 9টা 40-এর পরে ক্লাস নিব, 20 মিনিট শুনতে হবে আমাকে কষ্ট করে। একটু কোশ্চেনটা হাতে স্যার রাখেন। যদি অনুমতি দেন স্যার একটা কথা বলি। বলেন। স্যার ওই যে আমি আসলে এই তথ্যটা জানা ছিল না যে 10,000 পাবলিক লিমিটেড কোম্পানি, এর মধ্যে মাত্র 500, মানে 500 নিচে হচ্ছে লিস্টেড। নিশ্চয়। হুম তো হুম স্যার হুম। আসলে মানে তারা যদি লিস্টেড না হয়, মানে মূলত মেইন পারপাসটা কি পিএলসি হওয়ার জন্য? আচ্ছা, আপনি মিউট করেন, আপনি মিউট করেন। আমি একটা রিকোয়েস্ট করব, সবাই মিউট করেন কাইন্ডলি। সবাই প্লিজ, এই শব্দ হচ্ছে, প্লিজ সবাই মিউট করে দিচ্ছি। আপাতত কাউকে আনমিউট থেকে না। তুই তো হঠাৎ করে বললে। আচ্ছা, ওই যে দেখেন বিভিন্ন কথাবার্তা বলতেছে। হ্যাঁ, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইটা আপনার বড় কোম্পানি মানে পিএলসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি কিছু লিমিটেশন আছে। তো এখন কোশ্চেন হচ্ছে দুইটা কারণে হয়। একটা কারণে হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি ছোট হয়, কেউ যদি বড় ফর্মে কোম্পানি করতে চায়, 50 জনের বেশি শেয়ার হোল্ডার নিতে চায়, তাহলে তাকে আসলে প্রাইভেটে রাখতে পারে না। লিস্টিংয়ে যেতে হলে তো প্রাইভেটকে পাবলিকে করতেই হবে, করতেই হবে, নো অল্টারনেটিভ। বাট লিস্টিং ছাড়াও যদি কেউ মনে করে যে আমি 60 জন শেয়ার হোল্ডার নিব, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির আন্ডারে 60 জন শেয়ার হোল্ডার নেওয়া যায় না, যে কারণে আসলে পিএলসি করা হয়। আপাতত এটুকু জানেন, এছাড়া অনেক আছে মানে এটার বিষয়ে। ধরেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় গ্রুপের এই ধরনের অ্যাডভাইজারি কনসালটেন্সি আমি দেই। ইভেন এনবিআরে প্রায় 1.5 বছর যাবত আমি এই 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 সাবজেক্ট ম্যাটার উপর পড়িয়েছি, মানে যত আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে এডিশনাল কমিশনার পর্যন্ত যারা আছেন, বিসিএস অফিসার, এনবিআর যেটা হচ্ছে ট্যাক্স ট্রেনিং একাডেমি, ওখানে ফ্যাকাল্টি হিসেবে এই সাবজেক্টটাই পড়াতাম, কোম্পানি ল, কর্পোরেট অ্যাফেয়ার্স এটা নিয়ে। তো আমি এটা খুব ভালো জানি। বাট আপাতত যেহেতু এই সাবজেক্ট না, ওই সাবজেক্টের আমাদের কোর্স আছে, আপনারা ওইটাতে গেলে আরো জানতে পারবেন। এখন আমি কন্টিনিউ করছি। এই আগের দিন টোটাল অ্যাসেট বলছিলাম, এবার আসেন শেয়ার ক্যাপিটাল। তো শেয়ার ক্যাপিটাল বলছিলাম, তার মানে এইটা যেহেতু পিএলসি, এটা যদি লিস্টেড কোম্পানি, এটা একটা পিএলসি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, বিএসআরএম, বিএসআরএম একটা লিস্টেড কোম্পানি বাট স্টিল লিমিটেড লাগছে, এটা কিন্তু আসলে এটাকে পিএলসি করতে হবে, এটা লিমিটেড লিখতে পারবে না। এটা এইটা আসলে একটা বিএসআরএম যেহেতু এটা পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি, এটা 2000 সালের আগ পর্যন্ত, 2020 সালের, সরি 2020 সালের আগ পর্যন্ত এরকম ভাবে সবাই লিখতো। সেটা হচ্ছে তখন ওপিসি ছিল না, সবাই লিখতো হচ্ছে পিভিটি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এভাবে লিখতো। পিভিটি লিখতো, সরি পিভিটি লিখতো। আর খালি লিখতো, লিমিটেড লিখলে আমরা বুঝতাম পাবলিক লিমিটেড। কিন্তু এখন আসলে বিএসআরএম এর এই নামটা চেঞ্জ করতে হবে, এটা তারা করে ফেলবে পিএলসি। দেখবেন সবগুলা ব্যাংক অলরেডি পিএলসি চলে যাচ্ছে। তো অতএব এখন যেটা পাবলিক লিমিটেড কোম্পানি মানেই হচ্ছে পিএলসি হয়ে যাবে, এটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এটা 24 সাল, তো 25 সালে এটা দেখতে পারবেন। আচ্ছা, এবার আসেন, তো এই শেয়ার ক্যাপিটালটা একটু দেখি। আমাদের নোট নাম্বার হচ্ছে 9.2, 19.2। এখানে গেলে আমরা বুঝতে পারবো যে শেয়ার ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হয়, এখানে কি কি শেয়ার থাকে। আপনার হচ্ছে কমন শেয়ার হোল্ডার থাকে, তারপরে প্রেফার্ড শেয়ার হোল্ডার থাকে, এইটা আমরা যাই। এই যে 19 শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, এখানে দেখেন এই শেয়ার ক্যাপিটালের জায়গায় আমি একটু আগে বলছিলাম শেয়ার সাধারণত আপনার
এই দুইটা ভাবে হয়, একটাকে বলা হচ্ছে অর্ডিনারি শেয়ার, দেখবেন এই যে অর্ডিনারি শেয়ার, আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। সো অর্ডিনারি শেয়ার মানে অ্যাকচুয়াল মালিক, অ্যাকচুয়াল মালিক। ধরেন আমি একটা সহজে বুঝাই দিই, অনেকে এটা কনফিউজড হইতে পারেন। আপনার আপনার মানে এখনকার ফ্যামিলি স্ট্রাকচারে এক্সটেন্ডেড ফ্যামিলি মানে কি, বড় ফ্যামিলি, ধরেন আমি আমি নর্মালি আমার কথা বলি। আমার ফ্যামিলিতে কি থাকে, আমি, আমার ওয়াইফ, আমার দুই ছেলে, ঠিক আছে। সো এটা আমার ছোট ফ্যামিলি, কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি কারা, আমার আরো চার পাঁচজন ভাই বোন আছে, আমার মা আছেন, হ্যাঁ। সো মা আমাদের এখানে থাকেন, উনি গ্রামের বাড়ি থাকেন, তো এটা হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। সো খেয়াল রাখতে হবে যে নর্মালি, আপনি তো খুব সহজভাবে বুঝাই দেই, আমি যদি আমার বাসায় আমার বাচ্চার একটা অনুষ্ঠান করি, যে কোনো একটা অনুষ্ঠান করলাম, সেই অনুষ্ঠানে যখন আমি সবাইকে দাওয়াত দিই, আপনারা খেয়াল করবেন প্রথম ব্যাচে খাওয়ায় সাধারণত বাইরের যত গেস্ট, হ্যাঁ, যারা আসে। তো ওনারা খাওয়ার পরে সেকেন্ড ব্যাচে সাধারণত ক্লোজ বন্ধু বান্ধব খাওয়ানো হয়, থার্ড ব্যাচে আপনার আমাদের ভাই বোন, আমার ভাই বোন, আমার ওয়াইফের ভাই বোন, এদের খাওয়ানো একদম শেষে, সবাই চলে যাওয়ার পরে আমাদের বাসায় যারা যারা থাকে, অর্থাৎ আমার মা অথবা আমার বাসায় আমার ওয়াইফ, আমাদের বাসায় যারা হোম মেকার, আমার ছেলে মেয়ে, সবাই মিলে খাই। এটার মানে হচ্ছে যে রিয়েল ওনাররা হচ্ছে আসলে সবচেয়ে শেষে সবকিছু ভোগ করতে পারে, এটা হচ্ছে নিয়ম কাটছি। তো এই অর্ডিনারি শেয়ার মানে হচ্ছে তারা রিয়েল ওনার। আর প্রেফারেন্স শেয়ার মানে এটাও শেয়ার, কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ রেট ফিক্স করা, মানে শেয়ার, প্রেফার শেয়ার হোল্ডার মানে তারা আসলে কমন শেয়ারদের মতো লসের ভাগ তারা নিবে না, ঠিক আছে। কমন শেয়ার হোল্ডাররা, কোনো কোম্পানি যদি অর্ডিনারি শেয়ার হোল্ডার মানে কমন শেয়ার হোল্ডার, তারা যদি কোম্পানি লস হয় লসের ভাগ পাবে, কিন্তু প্রেফার শেয়ার হোল্ডাররা লসের ভাগ পাবে না, তারা একটা নির্দিষ্ট রেটে সাধারণত ডিভিডেন্ড পায়। তো এই হচ্ছে ইস্যু। তো এখানে আমরা দেখলাম যে আরেকটা কথা খেয়াল করবেন, অথরাইজ ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল, এটা মানে হচ্ছে, অথরাইজ ক্যাপিটাল মানে হচ্ছে পারমিশন নেয়া, অথরাইজ মানে হচ্ছে আপনার পারমিশন নেয়া, অর্থাৎ RJC, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, তারপরে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিসেক বলে যেটা, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এই সব জায়গা থেকে আপনার যে অ্যাপ্রুভাল থাকে, লিস্টেড কোম্পানি হলে এখানেও লাগে। তো সেখানে যে আপনার এটাকে বলে অথরাইজ, তাহলে অথরাইজ দেখতেছি আমরা আপনার হচ্ছে কত সংখ্যা, আপনার হচ্ছে 47,50,000 শেয়ার, 47 কোটি 50 লাখ শেয়ার আছে 10 টাকা করে, ঠিক আছে। তাহলে এখানে যেটা আসে শূন্য যদি মিলাই, তাহলে হচ্ছে 475 কোটি, 475 কোটি টাকা তাদের হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। কিন্তু ইস্যু কত, ইস্যু দেখবেন হচ্ছে আরো কম, কত কম, শূন্য শূন্য আপনার হচ্ছে 14 কোটি, 14 কোটি না, 145 কোটি, 145 কোটি, মানে 475 কোটি টাকা অথরাইজ, কিন্তু আপনার হচ্ছে টোটাল অথরাইজ মানে ইস্যুড শেয়ার হচ্ছে 375, মানে এটা এই অথরাইজের থেকে ইস্যুড কখনো বেশি হইতে পারে না, ইস্যুডটা অথরাইজের থেকে কম হইতে হবে, মানে অথরাইজ ক্যাপিটালের চাইতে ইস্যুড ক্যাপিটাল সমান অথবা কম হইতে হবে। সো দ্যাট ইজ দ্য ডিসকাশন ফর এই পেইড অ্যাপ শেয়ার। তা আপনারা পেইড অ্যাপ শেয়ারের ব্যাপারে ব্যালেন্স শিটে দেখলেন, আর এইটা হচ্ছে, এটাকে অ্যাকাউন্টিং এর, এটা তো কোম্পানি ল আঙ্গিকে ব্যাখ্যা করলাম। আর যদি আমরা ইয়ের ব্যাখ্যা করি, আপনার হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে, যদি অ্যাকাউন্টিং এর ভাষায় বলি, তাহলে এটা হচ্ছে ইকুইটির পার্ট। আর ইকুইটি মানে হচ্ছে এটা ইন্টারনাল লাইবিলিটি। আমরা তিনটা জিনিস দেখি, আমরা দেখি হচ্ছে অ্যাসেট, অ্যাসেট তার মানে আমরা একটা অ্যাকাউন্টিং এর ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আহ, কি, অ্যাসেট ইকুয়াল টু ওনার্স ইকুইটি প্লাস লাইবিলিটি, তাই না, এটা আমরা জানি, প্লাস লাইবিলিটি, তার মানে অ্যাসেট সমান ওনার্স ইকুইটি এবং লাইবিলিটি। তো এই ওনার্স ইকুইটি ও লাইবিলিটি ইন্টারনাল লাইবিলিটি বলে, ঠিক আছে। আর এই এক্সটার্নাল লাইবিলিটি কোনটা, ব্যাংক লোন সহ যত বাইরের লোন আছে। সো আশা করি এটা মনে হয় বুঝতে পারছেন। সেই অনুযায়ী যদি ব্যালেন্স শিট দেখেন, তাহলে দেখবেন যে ব্যালেন্স শিটে যদি আমরা যাই, তাহলে যে আলাপ গতকালকে করছিলাম, মানে গত ক্লাসে, গতকালকে মানে গত ক্লাসটায়, সেখানে আপনারা দেখবেন এই যে দেখেন, এই অ্যাসেট কত, অ্যাসেটের টোটাল যোগফল হচ্ছে, শূন্য যদি দেখি 26,085 লাখ, আচ্ছা এখানে দেখেন 9,700, 9,716 কোটি, ঠিক আছে, 9,716 কোটি, হ্যাঁ, 85,26,000 টাকা হচ্ছে টোটাল অ্যাসেট। এবার দেখেন, এই হচ্ছে ওনার সিকিউরিটি 304 কোটি, সরি 3,000, 3,042 কোটি হচ্ছে ওনার সিকিউরিটি, আর লাইবিলিটি আছে হচ্ছে আপনার 6,000, 6,000, 6,000, সরি এই এটা শূন্য যদি বাদ দিই, এই হচ্ছে 50, হ্যাঁ, 6,674, তো 6,674। আর এই যে
3042, এটা যোগ করলে 9,716 কোটি হয়। তার মানে এই যে ফিগারগুলো পড়ার সময় আমার একটা এলোমেলো হয়, আমার একটা এই সংখ্যার কিছু সমস্যা আছে। তো এটা হচ্ছে অ্যাসেট, এইটার সমান হচ্ছে ওনার্স ইকুইটি প্লাস লাইবিলিটি, সো এই রেশিও অনুযায়ী হয়। তো ওনার্স ইকুইটি আমরা দেখে ফেললাম। এখন আপনি আসেন এই রিজার্ভ ক্যাপিটাল, এটার মানে কি? হ্যাভ ইউ এনি আইডিয়া? একজন আনমিউট হন তো, একটু কেউ একজন বলেন তো, বা আপা বলেন তো, আমেন আপা তো আছেন আমাদের সাথে, যদি আনমিউট হয়ে বলতে চান বলতে পারেন। হোয়াট ইজ রিজার্ভ? রিভ্যালুয়েশন রিজার্ভটা কি? রিভ্যালুয়েশন রিজার্ভটা কি, সরি? স্যার তুমি কি রিজার্ভ শেয়ার ক্যাপিটাল করতে থেকে অথরাইজ ক্যাপিটালে যেটুকু আমি এখন মানে কোম্পানি লিকুইডেশন পর্যন্ত আমি ইস্যু করবো না সেটা। না ভাই, এটা না, ওইটা এখানে আসবে না, এটা অথরাইজটা, ওইটা হচ্ছে হ্যাঁ, বলেন। স্যার, আপনার নেটওয়ার্কের সমস্যা ভাই, আমরা আপনার নেটওয়ার্কটা কাটা কাটা শুনতে হচ্ছে, আপনাকে স্যার ক্লিয়ার শোনা হচ্ছে যায়। ওই, আমি বলবো স্যার, বলেন প্লিজ। এটা হচ্ছে অ্যাসেট যখন এটা রিভ্যালুয়েশন রেগুলেশন হুম। যে গেইনটা হয় সেই গেইনটা রিজার্ভে যায় ওকে। ইয়াতে, জি জি, ওই থ্যাংক ইউ। গেইনটা যায় রিজার্ভে। জি জি জি। আচ্ছা, আর বলতে হবে না, আমি উনি বলে ফেলছে, এটা ঠিক আছে ওনারটা। আমরা আগের দিন যখন পড়াচ্ছিলাম, আপনি খেয়াল করছেন, আগের দিন যখন পড়াচ্ছিলাম তখন আমরা দেখাচ্ছিলাম এখানে এই যে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, এটা পড়ানোর সময় একটা আইএস বলছিলাম, যে IS 16। যখন আমি কোন হতে পারে, না, আমার বিল্ডিং হতে পারে, যেটা আমরা অ্যাক্সেস পেয়েছি থাকে। ভাই, ভাই, আর সেকেন্ডলি আরে ভাই রে, আমরা তো শুনেছি ভাই, প্লিজ, আমরা তো অলরেডি, এটা তো অ্যান্সার হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, জি, যেটা বলছিলাম, সরি। দেখেন ক্লাসের একজনের যদি বুঝতে অসুবিধা হয়, সবাই, আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে গত ক্লাসে আমরা দেখছিলাম যে এই যে এই প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, এটা বলছিলাম IS 16। IS 16-এর দুইটা মেথড আছে, একটাকে বলা হয় কস্ট মডেল, আর একটাকে বলে রিভ্যালুয়েশন মডেল, হ্যাঁ। তো এই রিভ্যালুয়েশন মডেলে যে রিভ্যালুয়েশন যে গেইনটা আসে, হ্যাঁ, এটা OCI তে যায়, OCI হচ্ছে ইনকাম স্টেটমেন্টের নিচে থাকে OCI। আর আরেকটা জিনিস যেটা যায় সেটা ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটে যায় হচ্ছে যে নামে, সেটাকে বলা হয় রিভ্যালুয়েশন রিজার্ভ। তো আমরা যেটা দেখলাম এখন, এইটা হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ, এই যে এইটা হচ্ছে বোঝা গেল, তাহলে তারা রিভ্যালু করছে, তাদের অ্যাসেটগুলো রিভ্যালু করছে দেখে রিজার্ভটা আসছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন ফেয়ার ভ্যালু রিজার্ভ, এটার মানে কি? হ্যাভ ইউ এন আইডিয়া হোয়াট ইজ ফেয়ার ভ্যালু? এটা হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ, আর ফেয়ার ভ্যালু রিজার্ভ কি বলেন? এই সেম জিনিস, এটা হচ্ছে আসলে মূলত আপনার, হ্যাঁ, বলেন। বিজনেস যদি যেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে আপনার ইনকাম ট্যাক্সের পেয়ে থাকে, রিবেট পেয়ে থাকে, বা আপনার একটা পিরিয়ড পর্যন্ত আপনার এই কোন ইনকাম ট্যাক্স অ্যাপ্লিকেবল থাকে না, ওই সময় একটা রিজার্ভ না, ওইটা না, ওইটা না, জেনারেট করে, ওইটা যেটা না, জেনারেল রিজার্ভে থাকতে পারে। না, ওইটা আলাদা রিজার্ভ। আচ্ছা, ওইটাকে বলা হচ্ছে ট্যাক্স হলিডে রিজার্ভ। আচ্ছা, ঠিক আছে। তো এটা যাই হোক, থ্যাংক ইউ। তো এটা আসলে রিজার্ভগুলো ওই নামেই থাকে, আপনার বিভিন্ন নামে থাকে, আপনার ঠিকই বলেছেন। যখন ট্যাক্স হলিডে থাকেন, ট্যাক্স হলিডে রিজার্ভ থাকে, রিভ্যালুয়েশন রিজার্ভ থাকে, শেয়ার প্রিমিয়ামের একটা অংশ থাকতে পারে, মানে 10 টাকা শেয়ার যদি 15 টাকায় বিক্রি করেন, ওইটাও প্রিমিয়াম থাকে, এটা বুঝলাম। এরপরে যেটা রিটেন আর্নিংস, এই রিটেন আর্নিংসটা আপনি যদি দেখেন, রিটেন আর্নিংসে আলাদা একটা স্টেটমেন্ট থাকে, এই যে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট বলা হয়। এটা যদি আমরা একটু দেখি, এটা কিরকম থাকে দেখেন। এই স্টেটমেন্টের নাম হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি, 5টা স্টেটমেন্টের একটা, এটা 5টার একটা, সেটা কি? এই প্রথমটা তো বললাম ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট, থার্ডটা হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট। এটা কিরকম শুরু হয়, এই দেখেন, শেয়ার ক্যাপিটাল, এটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, যোগ হচ্ছে ফেয়ার ভ্যালু রিজার্ভ, তারপর হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ, তারপর হচ্ছে রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস মানে কি বলতে পারবেন? হোয়াট ইজ রিটেন আর্নিংস, এটা কি? একজন বলেন তো, হোয়াট ইজ রিটেন আর্নিংস? রিটেন আর্নিংসটা হচ্ছে হলো যে আমার প্রফিট গুলো অ্যাকুমুলেট হয়ে যেটা যে accumulation of net profit. জি, একজন বললে, একজনই বললে ভালো, ঠিক আছে, জি, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমার কারেন্ট ইয়ারে, ধরেন আগের বছরে আমার প্রফিট জমা আছে 100, কারেন্ট ইয়ারে আবার প্রফিট করলাম ধরেন 15, তাহলে 115 আমার জমলো, সেখান থেকে আমি ডিভিডেন্ড দিলাম ধরেন 13, তাহলে বাদ বাকি যে 102 থাকে, এটা হচ্ছে আমার রিটেন, মানে রিটেইনড। এই কথাটার নাম রিটেইন, রিটেন মানে সঞ্চিত, আর আর্নিংস মানে আয়, তার মানে রিটেন আর্নিংস, ঠিক আছে, এটা বোঝা গেল। সো হোপফুলি মানে অন্যরা যারা যারা জানেন তারা তো অ্যান্সার করছেন, থ্যাংক ইউ, আপনারা দুজন ট্রাই করছেন, দুজনে রাইট। তাহলে এটা বুঝলেন, ঠিক আছে। তো আমরা কি হয়, আমরা এটা এটা আমরা দেখলাম যে হচ্ছে রিটেন আর্নিংস কিভাবে থাকে, এটা আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, রিটেন আর্নিংসটা আমরা দেখলাম। এখন দেখেন ব্যালেন্স শিটের যে পোর্শনটা আমরা ছিলাম, এই যে
এখন দেখেন, ওকে, ওকে, দেখেন, সরি, আপনারা যখন আনমিউট হয়ে টিভি শব্দ আসে তখন দেখেন আমার কত কষ্ট কষ্ট করে বারবার আপনাদেরকে মিউট করতে হয়। সো আপনারা যদি কাইন্ডলি সবাই মিউটেড থাকেন আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, এখন দেখেন যে আপনার কি ঘটনা ঘটলো। স্ক্রিন দেখা যায় তো না? স্ক্রিন দেখা যাচ্ছে, জারিফ? হুম। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, জি। তো এখন দেখেন, আমরা যেখানে ছিলাম ওটাতে আসি, এরপর আসেন শেয়ার ক্যাপিটাল গেল, রিটেন আর্নিংস, এরপর আসেন লাইবিলিটি, এই লাইবিলিটি পার্সে, লাইবিলিটি পার্সে দেখেন গত ক্লাসে আলাপ করছিলাম লং টার্ম লোন। হ্যাঁ, লং টার্ম লোন এর নন কারেন্ট পোর্শন। তার মানে লং টার্ম লোন মানে কি? যদি আপনি কোনো লোন 1 বছরের বেশি সময়ের জন্য নেন, যেমন আমরা যে ওডি নেই, ওডি মানে হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, ঠিক আছে? ওডি নেই, হ্যাঁ। তারপরে এসটিডি নেই, শর্ট টার্ম লোন, এসটি এর শর্ট টার্ম লোন, ওডি লোন। অনেকে অনেক অনেক ব্যাংকে এটা সিসি বলে, হ্যাঁ, এই ধরনের, হ্যাঁ, ক্যাশ ক্রেডিট। এই লোনগুলো হয় 1 বছরের কম সময়ের জন্য, অতএব এইটাকে আমরা শর্ট টার্ম লোন বলি। কিন্তু যখন কোনো লোন মোর দ্যান 1 ইয়ার, তাহলে কি হলো? মোর দ্যান 1 ইয়ার লোন হলে সেটাকে বলি আমরা লং টার্ম লোন। এই মোর দ্যান 1 ইয়ার লোন হলে, ধরেন 5 বছরের যদি হয়, 5 ইয়ার্স এর লোন হয়, তাহলে আমরা যেটা করব, এই 5 ইয়ারের লোনের 1 বছরের পোর্শনটা আমরা কারেন্ট লাইবিলিটি দেখাবো, আর 4 বছরটা দেখাবো লং টার্ম। 1 বছর দেখাবো হচ্ছে শর্ট টার্ম, আর এই আপনার 4 বছরের দেখাবো লং টার্ম। তো সেইটাই মানে লং টার্ম লোনের লং টার্ম পোর্শন, আর লং টার্ম লোনের শর্ট টার্ম পোর্শন, এরকম থাকে আর কি। দেখেন আমরা দেখাচ্ছি, এখানে খেয়াল করেন, দেখলে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে, দেখেন এই যে, সরি, লং টার্ম লোন নন কারেন্ট পোর্শন, মানে এটা কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট, নন কারেন্ট। আর কারেন্ট কোনটা? এই যে দেখেন, লং টার্ম লোন কারেন্ট পোর্শন, মানে এই পোর্শনটা হচ্ছে 1 বছরের ভিতর পে করতে হবে। কত? আপনার হচ্ছে 713। তার মানে 138 কোটি 13 লাখ, 138 কোটি 13 লাখ টাকাটা হচ্ছে আপনাকে, যে লাইবিলিটি আছে সেই লাইবিলিটি 1 বছরে পে করতে হবে। আর যেটা আছে 844 কোটি 21 লাখ, সেটা হচ্ছে মোর দ্যান 1 ইয়ার। এই নোট নম্বর 20 আর নোট নম্বর হচ্ছে 20.3 আর 20.2 যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা একটু চট করে ওখানে দেখে আসি ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, আমরা একটু দেখে আসি। এই দেখেন, এই যে হচ্ছে লোন, দেখেন, ইস্টার্ন ব্যাংক পিএলসি সিন্ডিকেট লোন। সিন্ডিকেট লোন মানে কয়েকটা ব্যাংক মিলে যখন লোন করে, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সিন্ডিকেট লোন বলে। তো আমরা সিন্ডিকেট লোন দেখলাম, এটা হচ্ছে লং টার্ম লোনের একটা টাকা, এটা হচ্ছে 0, আপনার হচ্ছে 284 কোটি টাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিন্ডিকেট লোন আছে হচ্ছে আপনার 41 কোটি টাকা। টার্ম লোন আছে অন্য অন্য জায়গায়, সেটা আছে 656 কোটি টাকা। টোটাল হচ্ছে 982 কোটি টাকার লোন। এটা হচ্ছে নোট 20 ঠিক করছে। নোট 21-এ কি, 20.01 আছে লং টার্ম লোন ম্যাচুরিটি অ্যানালাইসিস, তারা এটা ভাগ করছে। এই টাকাটা, এই যে 982 কোটি টাকার ভিতরে 1 বছরে পে করতে হবে 138 কোটি টাকা, আর 1 বছরের পরের সময় পে করতে হবে 840 কোটি। এই টাকাটাই দুইটা ভাগ করছে। সো আশা করি এটা বোঝা গেছে, বোঝা গেছে ভাই এটা? ইজ ইট ক্লিয়ার? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, 1 বছরে কোন অ্যামাউন্টটা যে পে করব 1 বছরের, এই অ্যামাউন্টটাই পে পে করতে হবে, এটা কিভাবে ক্যালকুলেশন করব? থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যখন স্যাংশন নেন, একটা লোন যখন স্যাংশন নেন, একটা ব্যাংক যখন আপনার লোন দেয়, ওই লোন স্যাংশনের পরে, লোন ডিসবার্সমেন্টের পরে একটা রিপেমেন্ট শিডিউল দেয়, যে কখন পে করতে হবে, মান্থলি, কোয়ার্টারলি না কিভাবে, বা ইয়ারলি। ওই শিডিউলে লেখা থাকে যে কবে কবে পে করতে হবে। অর্থাৎ আপনি একটা লোন নিলেই আপনাকে রিপেমেন্ট শিডিউলটা দেখে, যদি দেখেন যেগুলো 1 বছরের ভিতর পে করতে হবে, সেগুলোকে আমরা মানে শর্ট টার্ম পোর্শন অফ লং টার্ম লোন বলবো। আর 1 বছরের ওভার সময়টাকে বলবো হচ্ছে এই যে লং টার্ম লোন, নন কারেন্ট পোর্শন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার, স্যার। স্যার এখানে আমার কি একটা আমি একটা কোশ্চেন কথা ছিল। বলতে পারি স্যার? বলেন প্লিজ।
স্যার আমি নজরুল যেটা বলছিলাম, আপনি যেটা বললেন যে কারেন্ট পোর্শন লং টার্ম লোনে 1 বছরটা আসবে, আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে গেছে। সেটা হলো, কারণ আমি লোনটা নিলাম জানুয়ারিতে, তাহলে তো আমার এই ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজিং যদি হয় জুনে, হ্যাঁ। তাহলে 6 মান্থেরটা আসবে, এখানে 1 বছরের পুরোটা তো নাও আসতে পারে। ভাই, একটা জিনিস আপনি যেভাবে বলছেন সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা কেস আপনার জেনারেল কথাকে এরকম স্পেসিফিক কেন করে ফেলেন ভাই? এটা বিষয়টা তো এরকম না, আপনি যেভাবে বুঝছেন সেভাবে না। আমি বলি, আপনারা আসলে না বুঝেই মানে সরাসরি মনে হচ্ছে যে আমি ভুল বলছি এরকম প্রুফ করার চেষ্টা করেন। বিষয়টা খেয়াল রাখেন, আপনারা বুঝাই তো আপনাকে। প্রশ্ন করেন না এ, অনেকে, না 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 স্যারকে না বলতে দিন। না না, এই যে দাঁড়ান, আমি বলি, হ্যাঁ আপনি মানে আপনারা যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে আমি ভুল বলতেছি, বিষয়টা সেরকম না। খেয়াল করেন, বুঝাই দিচ্ছি। ঠিক আছে, গুড না না কোশ্চেন। স্যার, আমি না আপনার না, ভুল ঠিক আছে বলছি না, ঠিক আমার আছে। অবজারভেশনটা বললাম, ওকে, এটা না বলছি। অবজারভেশন ঠিক আছে, আমি বুঝছি বুঝছি বুঝছি। না ঠিক আছে। এই জন্য আপনি বলবেন যে স্যার আমাকে একটু বুঝাই বলেন, মানে আপনি যেভাবে বলছেন বিষয়টা হচ্ছে মনে হচ্ছে এটা যাই হোক। এখন দেখেন, এইটা একটা জিনিস খেয়াল করেন, এই ডেটটা খেয়াল করেন, এটা হচ্ছে 30 জুন। আমার মাথায় থাকতে হবে 30 জুন 2024, ওই সময় এসে দেখবো যে আগামী 1 বছর আমাকে যে লোনটা রিপেমেন্ট করতে হবে সেইটা আজকের আজকের ব্যালেন্স শিটে আমি এটাকে বলবো কারেন্ট পোর্শন অফ কারেন্ট পোর্শন অফ লং টার্ম লং লোন। টার্ম লোন। ওকে। আর আজকের ডেটের পরে জিরো মানে জানুয়ারি 1 তারিখ থেকে আগামী বছর, সরি জানুয়ারি না, এটা জুলাই, জুলাই। সরি জুলাই জুলাই, তো খেয়াল গেছে। করেন, 1 জুলাই, 1 জুলাই 2024 চব্বিশ থেকে থেকে 30 জুন 2025। 30 জুন পর্যন্ত যেটা আসবে এইটা আমার যাবে কারেন্ট পোর্শনে আসবে। কারেন্ট পোর্শন। এরপরে অর্থাৎ এই 1 জুলাই 2025 অনওয়ার্ড যত টাকা সব যাবে হচ্ছে লং টার্ম পোর্শন নন অফ, লং টার্ম পোর্শন। নন কারেন্ট পোর্শন অফ লং টার্ম নন লোন। কারেন্ট। এবার বোঝা গেছে ভাই? যিনি কোশ্চেনটা করছিলেন বুঝতে পারছেন? স্যার স্যার, এটা আমি আমি ক্লিয়ার হয়েছি স্যার। এখানে আমি একটা জিনিস যেটা জানতে চাচ্ছিলাম, মনে করেন আপনি তো যেটা আমরা হিসাব করলাম, লোনটা আজকে 30 জুনে দাঁড়িয়ে হুম হুম। নেক্সট 1 ইয়ারের জন্য যেটা আমার কারেন্ট হ্যাঁ পোর্শনে আসবে, সেটা হ্যাঁ হ্যাঁ। ডিসপ্লে বুঝলাম 12 মাস আসবে। স্যার হুম আমার হুম। যদি এখন যদি মনে করেন আমি লোনটাই নিলাম হচ্ছে হলো জানুয়ারি 1 তারিখে থেকে আমার পেমেন্ট শুরু হবে, 6টা ইনস্টলমেন্ট ভাই আসবে। আপনি আপনি সহজ, আপনি ভাই শোনেন বলি, আপনি বুঝছি আপনি সহজ জিনিস কেন বুঝতেছেন না। লোন কখন নিছেন ইম্পর্টেন্ট না। আপনি এটা হচ্ছে ক্লোজিং কখন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বুঝতে পারছেন না, ওনার হ্যাঁ মাথায় হ্যাঁ, একটা রং কনসেপ্ট ঢুকে মানে গেছে তো। ব্যালেন্স শিটটা আপনার হ্যাঁ কখন অ্যাজ অন ডেট কবে, অ্যাজ অন ডেট হচ্ছে 30 জুন, তাহলে হ্যাঁ। 30 জুনের যাক, এটা আপনি পরবর্তী এক আপনি বছর আপনি পুরোটা একটা রং কনসেপ্টের উপরে মাথায় একটা ভুল ধারণা ঢুকে গেছে। এটা বের করা এত লোকের সামনে বের করা কঠিন, এটা একটা ভুল ওকে ধারণা ওকে। আমি। ঠিক আছে, আপনি ভুল বুঝতেছেন, সেটা হচ্ছে কখন লিখছেন ইম্পর্টেন্ট না। খেয়াল রাখেন, আমি আপনার আবারও একটু যেহেতু বলছেন আমি বুঝাই দিই। ধরেন এটা ডেট হচ্ছে 30 জুন 2024। এখন যদি কেউ এই লোনটা নিয়ে থাকে, আবারও বলছি এই লোনটা নিয়ে থাকে 28 জুন 2024, লোনটা নিল, কিন্তু লোনটা নেয়ার পরে তার রিপেমেন্ট আগামী 1 বছরেও দিতে হইলো না। এটা গ্রেস পিরিয়ড থাকতে পারে, গ্রেস পিরিয়ড 1 বছরের হয়, 2 বছর হয়। এমন যদি হয় যে উনি আঠাইশ আঠাইশ জুনে লোন নিছে বা বা যে কোনো সময় লোন নিছে, তার পেমেন্ট হবে আগামী 2 বছর পর থেকে শুরু হবে, তাহলে তো তার সবটাই লং টার্ম, তার তো কারেন্ট পোর্শন আসবে না। এবার বুঝছেন, যিনি কোশ্চেন করছেন ভাই বুঝতে পারছেন? এটা লোন কখন নিছেন ইম্পর্টেন্ট না, আগামী 1 বছরের ভিতরে রিপেমেন্ট কতটুকু আসবে এটা ইম্পর্টেন্ট। ঠিক ওকে আছে? স্যার। ওকে। জি জি, না জোর করে বুঝেন না, একটু চিন্তা করেন, মাথা খাটান, বুঝে যাবেন। আচ্ছা, এরপর আসেন তাহলে আমরা পরেরটা আসি। হ্যাঁ, অন্যরা বুঝছেন তো, উনি ছাড়া অন্যরা বুঝছেন তো নাকি? আসসালামু আলাইকুম, আমিও জি, একটা স্যার জানতে চাচ্ছিলাম। বলেন কি। স্যার আমি 5 ইয়ার্স এর জন্য লোন নিলাম। তো ফার্স্ট হুম। ইয়ারে যেরকম কারেন্ট পোর্শন একটা হলো, বাট সেকেন্ড ইয়ারে যখন করব সেক্ষেত্রে কি আর 1 বছরের সমান ওটাও কি আবার কারেন্ট পোর্শন ভাই হবে না? আপনাদের আমি বলি, হ্যাঁ 5 বছর 7 বছর ভুলে যান, আপনার লোন আপনি সব ভুলে যান, সব ভুলে যান, আমি বলি সেটা বুঝেন, মাথার থেকে সব কিছু ফেলে দেন। এইটা একটা ডেট না, ব্যালেন্স শিটের ডেট, এই ডেটটা কবে? 30 জুন 2024, বোঝা গেছে? এটা কি ঠিক? এটা বুঝছেন কিনা বলেন। 30 জুন 2024, যিনি লাস্ট কোশ্চেন করলেন এবং নজরুল ভাই দুজনকে বলছি, এই যে 30 জুন 2024 এটা ডেট, এটা কি ক্লিয়ার? ইয়েস হলে জি। ইয়েস বলেন। জি স্যার। ইয়েস। তাহলে এই ডেটে এসে আপনি হিসাব করবেন, আপনার কাছে যে কোনো লোনেরই একটা টার্ম থাকে, একটা কন্ডিশন থাকে, সেই ডেট অনুযায়ী ব্যাংকের সাথে আপনার যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট পর্যন্ত 30 জুন, 30 জুন 25, খেয়াল করেন আবারও বলছি 30 জুন 25 এই পর্যন্ত যতগুলা লোনের রিপেমেন্ট দিতে হবে,
সেই অ্যামাউন্টটাই আসবে কারেন্ট পোর্শনে, বাদ বাকি সব লং টার্মে। এখন কি বোঝা গেল নাকি বোঝা যায়নি? জি স্যার, আমি এটা বুঝেছি স্যার। আমি তার পরের বছর যখন আবার আমি অ্যাকাউন্ট আচ্ছা, এইটুক বুঝলেই চলবে, এইটুক বুঝলেই চলবে, আপাতত বুঝতে হবে না, কারণ আপনি প্যাচ লাগাই ফেলতেছেন। এটা হচ্ছে স্যার আপনি এখানে জি আমার যেটা অবজারভেশনটা স্যার, আমি স্যার আপনার কাছ থেকে জিনিসটা আমি একটু জানতে চাচ্ছি, সেই জিনিসটা বলেন একটু আমি বলেন। ক্লিয়ার করি। মনে করুন স্যার, আমি এখন এখন স্যার 30শে জুন 25-এর ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজিং করছি, যে হ্যাঁ। নেক্সট এক বছরে যেটা টার্ম লোনের কারেন্ট পোর্শন সেটা আমি আনছি। ওকে, হুম হুম এখন আমার যখন নাকি আমি যেটা জানতে চাচ্ছি, মনে করেন আমি এর ভিতরেই হুম। আগামী বছর ফাইন্যান্সিয়াল ভিতরে আমি একটা টার্ম লোন নিয়েছি, তো যেটা সেটা হয়তো বা নিবে 12 মাস নিয়েছেন, পরে নেই, ভাই একটু আমার একটু এখানে একটু চার একটু পাঁচ একটু মাসের একটু একটা রাখেন, একটু পোর্শন রাখেন, পড়ছে। একটু রাখেন, একটু রাখেন। আপনি ভাই একটা ভুল ধারণা কেন করতেছেন? সামনে যেটা নিবেন সেটা তো আজকে জানেন না। আপনার তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডেট আপনি খেয়াল করেন। রাইট। আবারও বলি, আপনি 30 জুন পর্যন্ত যে ঘটনা ঘটে গেছে এই পর্যন্ত কথা বলেন। এরপরে এই যে 30 জুনের পরে 1 জুলাই 2024 আসবে, 2 জুলাই, 3 জুলাই, 5 জুলাই, জুলাই যাবে, তারপরে আগস্ট আসবে, সেপ্টেম্বর আসবে, ওর কোনো কিছুই এইখানে ব্যালেন্স শিটে কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে? তাহলে আপনি ওইটা নিয়ে ভবিষ্যতে নিয়ে চিন্তা করে লাভ আছে? ভবিষ্যৎ তো নিয়ে আমি এখানে ব্যালেন্স শিটে আনবো না। স্যার আচ্ছা, আসসালামু এই আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন? এই রিলেটেড কোশ্চেন করে, এই রিলেটেড কোশ্চেন ওনারা একটা জি রং স্যার। পারসেপশনের উপর আছে। না স্যার, ওনাদের দুজনকে আলাদাভাবে আমি বসে বুঝাইতে হবে, কারণ এত লোকের ভিতরে অন্যদের সময় নষ্ট হচ্ছে। বলেন। হ্যাঁ, জি। অন্য ইডিএফ কিছু? যদি ফোর্স লোন হয়, কোনটা? সেটা যদি এক বছর, ইডিএফ ইডিএফ একটা লোন, হ্যাঁ, হ্যাঁ কারেন্ট লোন, এটা হ্যাঁ। যদি ফোর্স লোন হয়ে যায়, এটার হুম। পিরিয়ড যদি এক বছর বেশি টাইম ক্যারি করে, সেক্ষেত্রে আমরা এটা কি কারেন্ট পোর্শনে দেখাবো নাকি লং টার্মে আমি দেখাবো? বলি শোনেন, আপনি যে কোশ্চেন করছেন এটা রিলেটেড কোশ্চেন, সেটা হচ্ছে ইডিএফ লোন না। যে কোনো লোনই ফোর্স লোন ক্রিয়েট হইতে পারে, আমি বলি। যে কোনো লোন, হ্যাঁ, যে কোনো লোনই ফোর্স লোন হইতে পারে। আসসালামু আলাইকুম। কিরকম? জি জি, যারা একটা শেষ করি ভাই, একটু দাঁড়ান না, এখানে 250 লোক আছে, মনে রাখতে হবে, একটু দেখি, ধৈর্য ধরেন। যে কোশ্চেনটা উনি করছে ওনার অ্যান্সারটা দেই। ইডিএফ লোন না, যে কোনো লোনই যদি আপনার কারেন্ট লোন, ধরেন কারেন্ট পোর্শন একটা হবে আর একটা নন কারেন্ট পোর্শন, জি এন্ড স্যার। কোনো কারণে যদি ফোর্স লোন হয়ে যায়, তখন কোনোটাই আর কারেন্ট নন কারেন্ট ভাগ করা যাবে না, পুরোটাই কারেন্ট হয়ে যাবে। আবারও রিপিট করি যে কারেন্ট পোর্শন অফ নন নন কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন, নন কারেন্ট অফ নন 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 কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন, এই সব কিছু ভাগাভাগি হয়। ধরে নেওয়া হয় এই লোনটা নর্মাল এগ্রিমেন্ট অনুযায়ী চলতে থাকবে। কোনো কারণে যদি আপনার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি ফেস করেন, এবং ফাইনাল ডিফিকাল্টিস ফেস করার কারণে কোনো প্রবলেমের কারণে ব্যাংক যদি অ্যাডভান্স টাকা চায়, বা এগ্রিমেন্টটা যদি ক্যান্সেল হয়, যদি এটা ফোর্স লোন ক্রিয়েট হয়, তাহলে এই কারেন্ট নন কারেন্ট ভাগাভাগি যাবে না, সরাসরি সব টাকাটাই কারেন্টে চলে আসবে। ওকে, আমি থ্যাংক ইউ পরের স্যার। ইয়ে যাচ্ছি, জি, পরেরটায় যাচ্ছি, ঠিক আছে? ওকে, এখন আসেন, লোনটা হয়ে গেল আমাদের, এই পোর্শনটা হয়ে গেল। এরপর দেখেন, এই এই সেকেন্ড আমরা ছিলাম এই জায়গাটায়। আচ্ছা, ডেফার্ড দেখেন, বেনিফিটস আছে। ডিফাইন্ড বেনিফিট অব্লিগেশন গ্র্যাচুইটি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে একটা আইএস আছে, একটু আপাতত এটুকুই বলি, কারণ একটা আইএস আছে। আইএসটার নাম কি বলেন তো? কি আইএস, কোন আইএস এটা বলা আছে, এই যে গ্র্যাচুইটি সম্পর্কে কোন আইএস আছে? আইএস এমপ্লয়ি বেনিফিটস আইএস 19 স্যার। আচ্ছা, আইএস 19, হ্যাঁ। 19। হ্যাঁ, আইএস 19-এ দুইটা জিনিস আছে মূলত। এমপ্লয়ির যত বেনিফিট, যেমন ধরেন পিএফ হইতে পারে, জিএফ হইতে পারে, হ্যাঁ, ডাব্লুপিপিএফ হইতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে শেয়ার অপশন হইতে পারে, হ্যাঁ, শেয়ার অপশন আছে, এরকম অনেক কিছু হইতে পারে। এমপ্লয়ি রিলেটেড যত বেনিফিট, মানে কি বেনিফিট? একটা হচ্ছে মাস শেষে স্যালারি নিয়ে চলে যাবেন। কি স্যালারি? আপনার গ্রস স্যালারি, সেখান থেকে ট্যাক্স কেটে টেক হোম। এইটা বাদে আর যত বেনিফিট আছে, সেটা সেই বেনিফিটগুলো নিয়ে একটা আইএস আছে, আইএস 19। এই আইএস 19-এর উপরে আমার আলাদা ভিডিও আছে, যদি কেউ আইএস 19 অর্থাৎ এমপ্লয়ি বেনিফিট দেখতে চান, ওইটা দেখেন, ওইটা দেখে নিন। এখানে আর ডিটেইল ভাগ করার সুযোগ নাই, এই জন্য ভাগ করার সুযোগ নাই যেহেতু আমরা একটা মাস্টার ক্লাসের ভিতরে আছি, ঠিক আছে? তাহলে আমরা এটা গ্র্যাচুইটি বুঝলাম। আচ্ছা, এই যে ফাইন্যান্স লিজ নন কারেন্ট পোর্শন, এটার মানে হচ্ছে ওই একই কথা। আমরা যে আইএফআরএস 16, অর্থাৎ আইএফআরএস 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 16-এ 16 লিজেস। লিজেসের আন্ডারে আপনার ওইখানেও থাকে যে যদি 5 বছরের লিজ হয়, তাহলে 1 বছরের লিজের পেমেন্টটা হবে কারেন্ট পোর্শন, আর বাদ বাকি পোর্শনটা হবে, নেক্সট পোর্শনটা হবে নন কারেন্ট পোর্শন, ঠিক আছে? সো এটাও একই, আগের মতো সেম জিনিস, হ্যাঁ। তো এটা আমরা বুঝলাম। এবার আসেন, এবার আসেন যে এই যে আপনার ট্রেড
পেয়াবল, ট্রেড পেয়াবল এটা হচ্ছে কারেন্ট, এগুলো নন কারেন্ট লাইবিলিটি সব বলে ফেললাম, এই চারটাই বলে ফেললাম, ঠিক আছে। একটা জিনিস বাদ পড়ছে, ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি, এটা হচ্ছে IS-12। এইটা IS-12ও আমাদের এই পিএফএস কোর্সে IS-12 এর উপর একটা আলাদা ক্লাস আমার নিতে হয়, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এবং কম্পারেটিভলি জটিল, বাট আমি সহজ ফর্মুলায় চেষ্টা করি এটা বোঝানোর জন্য। তো এটা আলাদা একটা ক্লাস আছে, আপনারা আগের রেকর্ড দেখেও বুঝতে পারবেন, আর যারা ভর্তি হয়েছেন তারা তো এটার উপর আলাদা ক্লাসে পাবেনই। ওকে, গেল হচ্ছে 12। এরপর আপনি আসেন এই যে ট্রেড পেয়াবল, এটা হচ্ছে কারেন্ট পোর্শনে, মানে হচ্ছে আপনি কারো কাছে বাকিতে প্রোডাক্ট কিনছেন এরকম পেয়াবল, এটা 23 নম্বর নোট। 23 নম্বর নোট কুইকলি আমরা একটু দেখতে পারি, জাস্ট ফর কুইকলি। হুম। সো অলরেডি আমরা যারা 8:30টায় জয়েন করছেন, 9টায় তো আমাদের ক্লাস শুরু হয়েছে, 9:30 থেকে আমি অলরেডি আমরা 1 ঘন্টা 15 মিনিটের মতো সেশন কন্টিনিউ করছি। তো হোপফুলি আপনারা খুব ভালো লাগছে ডেফিনেটলি। এটা ট্রেড পেয়াবল, ট্রেড পেয়াবল দেখেন, ট্রেড পেয়াবলে বিএসআরএম, এটা হচ্ছে যে বিএসআরএম লিমিটেড, আর একটা আছে বিএসআরএম স্টিল রিরোলিং মিলস লিমিটেড, তাদের কাছে টাকা একসময় বাকি ছিল, এবছর নেই। বিএসআরএম লজিস্টিক লিমিটেড স্টোর অ্যান্ড কনজিউমেবলস, এই জায়গায় ট্রেড পেয়াবল আছে। তো ট্রেড পেয়াবল এখন এই যে বিএসআরএম গ্রুপ তাদেরই সিস্টার কনসার্ন বা তাদের হচ্ছে রিলেটেড কনসার্নের সাথে যে ব্যবসা বাণিজ্য করছে, এটা নিয়ে একটা আইএস আছে। এটা অনলি ডিসক্লোজার বেস আইএস, এটাকে বলে IS-24। এটা একটু বলে নিই, IS-24-এ একটা আছে রিলেটেড পার্টি ডিসক্লোজার। তো বিএসআরএম যখন এইগুলা নিজেদের কোম্পানির ভিতরে লেনদেন করেছে, এইটা ডেফিনেটলি তাদের IS-24-এ একটা ডিসক্লোজার দিতে হবে, এটার নাম হচ্ছে রিলেটেড পার্টি ডিসক্লোজার। সো এইটুকু বলে রাখলাম আপনাদের আপাতত। আমরা আবার ব্যালেন্স শিটে যাই। ট্রেড পেয়েবলের জার্নাল কি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেড পেয়েবল সাপ্লায়ার? না, অনেক কিছু হইতে পারে, যদি পারচেস করেন তাহলে পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট, যদি হচ্ছে অন্য কিছু বা থেকে ট্রেড এক্সপায়ার, পেয়েবল ডেবিট ব্যাংক হ্যাঁ হ্যাঁ ব্যাংক হ্যাঁ, যে কোনো মানে পেয়াবল এরকম? ক্রিয়েট হবে, লাইবিলিটি ক্রিয়েট হবে, ঠিক আছে। রাইট। লাইবিলিটি এটা IS-37-এ ক্লিয়ার আছে, লাইবিলিটি হলে হচ্ছে আপনার পেয়াবল হয়। আর লাইবিলিটি ছাড়াও আরো আছে, একটা হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি, আর একটা আছে হচ্ছে প্রভিশন। হ্যাঁ, তো প্রভিশন ভিন্ন জিনিস, আর এটা লাইবিলিটি, আপনি যেটা বললেন এটা লাইবিলিটি। এনিওয়ে, তা আমরা এখন আমার ব্যালেন্স মনে শিটে। হয় প্রত্যেকটা এই যে আমরা যে মানে যে কথোপকথন গুলো বলছি তার সাথে জার্নাল গুলো রিলেটেড, যদি আপনি একটু বোঝান তাহলে আরেকটু ক্লিয়ার না, হতো। সেটা মানে সেটা সবকিছু হবে, তো সেটা আমরা যেটা জার্নালের না না, মাধ্যম দিয়ে ঠিক তো আছে, আমরা যাব। ঠিক আছে। ওকে ওকে, বুঝতে পারছি। আপনি কি পিএফএস কোর্সে এনরোল হয়েছেন নাকি এ, আমি সিএফও করতে। ও, তাহলে যখন আপনি ওই রিলেটেড কোর্সে, আজকে তো আমরা একটা ফ্রি কোর্সে করছি, এখানে ওকে আসলে স্যার, নো আমরা পুরো প্রবলেম। ব্যালেন্স শিটে আলাপ করছি। পরবর্তীকালে যখন ডিটেইল কোর্সে ভর্তি হবেন তখন আপনি এটা আলাদাভাবে জানতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন, থ্যাংক ইউ ট্রেড স্যার। পেয়াবল দেখলাম, শর্ট টার্ম লোন, শর্ট টার্ম লোন তো আপনি বুঝছেন, লং লং টার্ম লোনের কারেন্ট পোর্শন, আর তারপর হচ্ছে ফাইন্যান্স লিজের কারেন্ট পোর্শন, এটা অলরেডি আলাপ করছি। লাইবিলিটি ফর এক্সপেন্স, লাইবিলিটি ফর এক্সপেন্স মানেই হচ্ছে এই যে ট্রেড পেয়াবল একটা আছে, এর বাইরে আরো লাইবিলিটি, কি কি লাইবিলিটি, বিদ্যুৎ বিল, ওয়াসা বিল, বিভিন্ন লাইবিলিটি হতে হয়। 25 নম্বর নোট কুইকলি দেখি, 25, এটাও IS-37, এই আইএসটা মাথায় রাখবেন। জি, IS-37, হ্যাঁ, IS-37-এ এটা আপনি পাবেন। কত নম্বর নোট বললাম ভাই ওখানে, সরি আমি একটু ভুলে গেছি, কত নম্বর নোট ছিল এটা? স্যার 25। 25, 25, জি, থ্যাংক ইউ। এই যে দেখেন, লাইবিলিটি ফর এক্সপেন্স কি হয়েছে, অডিট ফি প্রভিশন করা আছে হচ্ছে 8,62,000। কারেন্ট এক্সপেন্স অর্থাৎ, সরি, ক্যারিং এক্সপেন্সের বাকি আছে। আচ্ছা, এই ধরনের অনেকগুলো ফুয়েল, তার ফুয়েল লাইন, তারপর রেগুলেটরি অথরিটি, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, সেলস প্রমোশন এক্সপেন্স, সরি, ট্রাভেলিং এক্সপেন্স, ইউটিলিটি, এরকম টোটাল আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আসতে পারে। এটা লাইবিলিটি ফর এক্সপেন্স, অর্থাৎ যেটা লাইবিলিটি বুক করা হয়েছে, অর্থাৎ 30 জুন 2024 সালে যেটা পে করতে হবে, আপনি অ্যামাউন্টটা জানেন এবং সেইটাই এখানে চলে আসছে। অ্যামাউন্টও জানেন, টাইমিংও জানেন, কবে দিতে হবে তাও জানেন এবং অ্যামাউন্টও জানেন, সেটাকে লাইবিলিটি বলে। লাইবিলিটি মানে হচ্ছে কারেন্ট ডেটে একটা অব্লিগেশন যেটা ভবিষ্যতে পে করতে হবে। সো এটা আমরা দেখলাম, এটা আমরা যারা ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করি আমরা জানি এটা কমন একটা জিনিস, এটা লাইবিলিটি থাকে। আচ্ছা, এরপর আপনি আসেন যে, হুম, এখানে এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আপনার এই যে এই লালগুলো দাগ দিয়েন না ভাই, অনেক দাগগুলো কেটে দেন, হ্যাঁ প্লিজ। তারপরে এই যে লাইবিলিটি ফর এক্সপেন্স দেখলাম, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, এটা কারেন্ট ট্যাক্স। WPPF, হ্যাঁ, WPPF মানে হচ্ছে যারা হচ্ছে জানেন যে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড, এটা
ক্রিয়েট করতে। আনক্লেম ডিভিডেন্ড, এটার মানে হচ্ছে ডিভিডেন্ড যখন আমরা ডিক্লেয়ার করি অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক মতো থাকে না, যায় না, এটা আনক্লেম ডিভিডেন্ড, মানে ডিভিডেন্ডটা দিতে পারিনি এরকম অংশ। আর আদার লাইবিলিটি নামে একটা আছে, আর কন্ট্রাক্ট লাইবিলিটি। আদার লাইবিলিটি আর কন্ট্রাক্ট লাইবিলিটি এই দুটা কি 29 এবং 30 নম্বরে দেখি। কারণ আদার লাইবিলিটি হেড মানে হচ্ছে এটা ডেফিনেটলি কয়েকটা জিনিস মিলে হয়েছে। এটা একটা রুল আছে আপনার আইএফআরএস 18-এ বলা আছে যে আপনার যখন কোনো মেইন জিনিসকে অ্যাগ্রিগেট করবেন, ডিসঅ্যাগ্রিগেটেড ছোট ছোট অ্যামাউন্টগুলোকে আদার লাইবিলিটি হিসেবে একসাথে অ্যাগ্রিগেট করে দেখাতে পারবেন। সো আমরা যদি 29-30 নাম্বার নোট দেখি তাহলে বুঝতে পারবো। এই দাগগুলো যারা দিয়েছেন একটু মুছে দেন, আমি এটা মুছতে পারবো না কারণ আপনাদের এখান থেকে ডাকটা আসছে, অন্যদের ডিস্টার্ব করে লাভ নেই। যদি সম্ভব হয় এটা মুছে দেন, হ্যাঁ, আমার এখান থেকে মুছে যাবে না। আপনারা ডাকটা দিয়েছেন, হ্যাঁ? ও আমার এখানে যাচ্ছে, ঠিক আছে, আমি পারছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে। আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন, সেটা হচ্ছে আদার লাইবিলিটি কি আছে, ব্রোকারেজ কমিশন পেয়েবল, সিএনএফ বিল, লাইবিলিটি ফর ডিউটি ড্রব্যাক, প্রভিডেন্ট ফান্ড, এগুলো সব আছে। আর 29-এ একটা কন্ট্রাক্ট লাইবিলিটি আছে, এখানে আছে। তো যাই হোক, এটা মোটামুটি আমরা ব্যালেন্স শিটের পুরোটা দেখলাম। আজকের যে প্ল্যান ছিল সেই অনুযায়ী আপাতত, যেহেতু নেক্সট বুধবার থেকে পিএফএস কোর্সে আপনারা যারা 70% ভর্তি হয়েছেন তাদের পেইড কোর্সের সেকেন্ড ক্লাস, কিন্তু মূলত ফার্স্ট ক্লাস, কারণ আজকেও তো জেনারেল একটা 250 বা 235 250 প্লাস লোকজন নিয়ে ক্লাসটা নিলাম। যারা সিএফও কোর্সে আমাদের সাথে ছিলেন তাদের জন্য একটা ওপেন রেখেছিলাম, সবাই মিলে আমরা ডিসকাশন করলাম। আজকের এই পর্যন্ত। আমরা নেক্সট বুধবার আপনার পিএফএস এ যারা পেইড কোর্স তারাই শুধু ক্লাস লিংক আপনাদের গ্রুপে পাবেন। সো উইথ দ্যাট নোট আই লাইক টু কনক্লুড টুডে সেশন। যদি কোনো কোশ্চেন থাকে, আমি সর্বোচ্চ 2টা কোশ্চেন নিতে চাই, প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন স্যার ছিল আমি স্যার। বলেন, হাবিবুর রহমান বলতেছি স্যার, বলেন, আমার একটা জানার আছে স্যার। আমার বলেন। কোম্পানিটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, জি। ইন্টিম ডিভিডেন্ড দিতে চায়। হুম। তো ইন্টিম ডিভিডেন্ডের জন্য অডিট অডিট কন্ডাক্ট করা হয়েছে। হুম। তো আমি কি এই 25 সাল অডিটের উপরে যে ডিক্লেয়ার করতে পারবো কিনা, একটা নাম্বার। আচ্ছা, আর ওকে। দ্বিতীয় নাম্বারটা স্যার, আমাদের কি ডিবিসি এবং রিটার্ন সাবমিশন করতে হবে কিনা, কারণ আমাকে ডিবিসি আবার না, ডিবিসি না, ডিটিও এটা নিতে ডিবিএস। হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝছি, কোশ্চেনটা বুঝছি। প্রথম হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করি, ইন্ট্রিম ইন্ট্রিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা এখন পর্যন্ত এটা অডিট করতে হবে এরকম ম্যান্ডেটরি কিছু নাই। তার মানে অ্যানুয়ালি স্ট্যাটুটরি অডিট, মানে বছর শেষে যেটা অডিট একবার করতেই হবে, এটা হচ্ছে স্ট্যাটুটরি অডিট। আর ইন্ট্রিমটা অডিট করাও যায়, নাও করা যায়। ইন্ট্রিম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওইটা আসলে অডিটেড হইতে হবে, এখন পর্যন্ত ম্যান্ডেটরি নাই আইনে। আর ইন্ট্রিম যদি প্রফিট থাকে আর বোর্ড অফ ডিরেক্টর যদি ইন্ট্রিম প্রফিট ডিক্লেয়ার করে, এটা সে দিতে পারবে। ধরেন ইন্ট্রিম ইন্ট্রিম প্রফিট সে বললো আমি দিচ্ছি 10 টাকা, হ্যাঁ, কিরকম হবে আমি বলি। কারণ বললো আমি 10 টাকা ইন্ট্রিম ডিভিডেন্ড দিলাম, ফাইনাল ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার করে 30, তাহলে যেটা হবে এই 10 টাকা অ্যাডভান্স হিসেবে রেখে তাহলে 30 থেকে 10 বাদ দিয়ে 20 টাকা ডিসবার্সমেন্ট হবে। সো ইন্ট্রিম ডিভিডেন্ড ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স, আমরা যখন অ্যাডভান্স দিই না, ডিভিডেন্ডের অ্যাডভান্স পোর্শন। ডান। সেকেন্ড কোশ্চেন বলেন প্লিজ, আরেকজন স্যার বলেন। আমি কি বলেন? করতে চাই। আপা বলেন, হ্যাঁ। স্যার আপনি আনক্লেম ডিভিডেন্ড যেটা বললেন না, ওটার হুম। ওটার যে অ্যামাউন্টটা সেটা তো চাইলে রিটেন আর্নিংস কি দেখানো না, যেত না, না? না, ওটা দেখা যাবে না, ওটা দেখা যাবে না, নিয়ম আছে, আমি বলি। আনক্লেম ডিভিডেন্ড এক সময় যেটা হতো, ডিভিডেন্ডটা হচ্ছে এটা কোম্পানি রেখে দিত, এখন কোনো সুযোগ নেই, ডিভিডেন্ডের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে হয়। ওইখান থেকে যদি টাকা না চলে যায়, কেউ যদি কোনোভাবে, কারো ধরেন বিও অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না, দিতে পারিনি, এরকম যদি হয়, এই আনক্লেম ডিভিডেন্ডটা রাখতে হবে। এবং এইটা পরবর্তীকালে বিসেকের একটা নিয়ম অনুযায়ী তাদের একটা আপনার ফান্ডে এটা দিতে হয়, এটা ইনভেস্টমেন্টের জন্য, ঠিক আছে। এটা এটা অ্যাকাউন্টিং এর কিছু না। অ্যাকাউন্টিংয়ে মনে রাখবেন যে ডিভিডেন্ড দেওয়া হয় নাই দেখে এটা লাইবিলিটি, এটা হচ্ছে এটা কারেন্ট লাইবিলিটি, এবং এটা হচ্ছে আনক্লেম ডিভিডেন্ড। বাট এটা নিয়ম টিয়মগুলো বিসেক রুলে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আরেকটা আপনার ইয়ে আছে, ওখানে কত টাকা ফেরত দিতে হবে। 2টা কোশ্চেন হয়ে গেছে, আর সর্বোচ্চ একটা, আমি দুটো স্যার বলছি আর লাস্ট একটা। স্যার হুম, জি। কন্ট্রাক্ট লাইবিলিটি মানে কি স্যার একটু যদি কোর্স বলতেন স্যার। রিলেটেড একটা কন্ট্রাক্ট কোশ্চেন লাইবিলিটি করতে মানে, চাচ্ছিলাম। হ্যাঁ, জি, 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 কন্ট্রাক্ট একটু দাঁড়ান। কন্ট্রাক্ট লাইবিলিটি মানে হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন কন্ট্রাক্ট করে থাকতে পারি, আমরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করতে পারি, কন্ট্রাক্টের জন্য কনস্ট্রাকশন করতে পারি, ইভেন আপনার রিয়েল এস্টেটেও আমরা কোনো কন্ট্রাক্ট থাকতে পারি। মানে আপনি একটা কন্ট্রাক্টের, এইখানে তো পড়ি নেই ডিটেইলটা, যেহেতু বিএসআরএম এর ওটা পড়লে পাবেন। এটা আমি ওই গ্রুপে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা যে যারা যারা যেসব গ্রুপ থেকে জয়েন করছেন, এই 2টা গ্রুপ থেকে আসছেন, পেইড গ্রুপ যারা পিএফএস এ ভর্তি হয়েছেন আর রিকানেক্ট গ্রুপ থেকে আসছেন, এই গ্রুপ 2টা আমি বিএসআরএম এর এই অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। ওইখানে দেখবেন যে নোট আছে নিশ্চয়ই, যে তারা একটা কন্ট্রাক্টের কোনো জায়গায় গেছে, সেইটার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, লাস্ট কোশ্চেন প্লিজ, আমি 3টা হ্যালো অলরেডি বলছি। স্যার। জি স্যার বলেন। ফেয়ার ভ্যালু স্যার রিজার্ভ একটু বলবেন, একটু শেয়ার সংক্ষেপে। ভ্যালু, ফেয়ার ভ্যালু শেয়ার ফেয়ার ভ্যালু ভ্যালু রিজার্ভ, রিজার্ভ ফেয়ার ভ্যালু ফেয়ার রিজার্ভ
হ্যাঁ, ফেয়ার ভ্যালু যে কোনো রিজার্ভ মানেই হচ্ছে যেটা হচ্ছে এই যে ফেয়ার ভ্যালু রিজার্ভ, তারপরে রিভ্যালুয়েশন রিজার্ভ অলরেডি আমি বলেছি। এটার মানেই হচ্ছে যে আপনার এইখানে নোট আলাদা দেয়া নেই, 19-এর 1-এ থাকতে পারে। এটা যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি যখন একটা অ্যাসেটের কারেন্ট মার্কেট ভ্যালুটা হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট অর্থাৎ অ্যাকুইজিশনের কস্টের থেকে যদি বেশি হয়, আপনারা যদি বের করতে পারেন, তাহলে এটাকে আপনার আসলে ধরেন 10 টাকার অ্যাসেট আছে আপনার কস্ট বুকসে লেখা, এটা হয়ে গেছে 12 টাকা। এই 2 টাকা আসলে রিভ্যালুয়েশন রিজার্ভ এবং ফেয়ার ভ্যালু রিজার্ভ দুইটা নামই হতে পারে। এখানে ফেয়ার ভ্যালু রেখেছে, এটা সব অ্যাকাউন্টসে আসলে অ্যালাউড, মানে এভাবে দেখানো হয় না, এখানে দেখাইছে নোটে ক্লিয়ার থাকলে নোটটা দেখে দিয়ে, হ্যাঁ এটা এখানে নোটে থাকলে এখানে ব্যাখ্যাটা থাকবে যে ফেয়ার ভ্যালুটা আসলে কি মিন করছে। নোটে নাই, তার মানে এটা একটু ডিক ডাউন করতে হবে। তবে এটা ওই এই আপনার রিভ্যালুয়েশন রিজার্ভের মতোই ফেয়ার ভ্যালু রিজার্ভ, একই একই ধরনের ধরে নেওয়া যায় আপাতত, আমি যেটা বুঝতে পারছি। আর ওদের তো ডেফিনেটলি এটা প্রেজেন্টেশন যারা অডিটর বা প্রিপেয়ার তাদের কাছে জানলে আরো ডিটেল জানা যাবে। এটা মূলত আমরা এই হেডটাই পাই, সেটা হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ। ফেয়ার ভ্যালু রিজার্ভ আর রিভ্যালুয়েশন রিজার্ভ একই রকম। তো আজকে আমরা মোটামুটি সেশনটা লম্বা কন্টিনিউ স্যার, করলাম। হ্যাঁ, হ্যালো, এবং তো জি। আসসালামু related আলাইকুম একটা স্যার। কোশ্চেন করতে পারি? একটা না, আমরা অলরেডি তো আমি বলছিলাম যে 2টা নিব, একটা 5টা বলছি। আপনি না, আমি খুব বলছি ইন্টারেস্টেড? স্যার কোর্স একটু রিলেটেড। প্রভিশনটা যদি বুঝাইতেন স্যার। ভাই এইটা আপনারা কি সত্যি সত্যি যদি মনে হয় যে আমার কাছ থেকে জানতে চান লাইভ ক্লাসে, তাহলে আপনারা জারিফ, আমি হচ্ছে যে আজকে যেহেতু মোটামুটি এখানে কারা আছে আপনারা জারিফ কি শোনা যাচ্ছে আমাকে? স্যার স্যার জি স্যার। ওকে, তাহলে আমি তো বলছিলামই যে আজকে ক্লাসটা 1 ঘন্টা, একটা আরেকটা ফ্রি সেশন গত ক্লাসের কন্টিনিউ করলাম। পিএফএস কোর্সের আগামী বুধবারে অলরেডি যারা ভর্তি হয়েছে তারা তো এটা 2টা ক্লাস পর পর আমার সাথে থাকলো, তারা তো ওই ক্লাসেই পাবে। আর অন্য যারা আছে জি স্যার। সিএফও ডিসকন্টিনিউ, তাদের সাথে আপনারা কথা বলতে পারেন যে তারা যদি এইটার আরও বেশি জানতে চায় এবং ইয়ে করতে চায়, ডিটেল জানতে চায়, তাহলে তো আমার ইউটিউব চ্যানেলে ফ্রি লেকচার আছে। আর যদি আমার সাথে লাইভ ক্লাস নিতে চায়, তাহলে তাদেরকে আসলে কি করতে হবে আপনি একটু বলে দেন। আমি জি আপাতত, আমাদের জি জি আপনাদের গ্রুপে একটু আমি আমি লিভ নিচ্ছি, স্যারের আমি লিভ করছি জারি, আপনি কন্টিনিউ করেন, আমি জি লিভ করছি, জি থ্যাংক করবো লিভ জারিফ। জি স্যার ওকে, লিড করেন, আমি স্যার জি কথা বলে আমি কথা বলে নিচ্ছি স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। বুঝলাম। জি আসসালামু আলাইকুম। জি বি সলিউশন থেকে আমি গাড়ি পাচ্ছি। স্যারের পিএফএস আজকে তো আমাদের হচ্ছে একটা ওরিয়েন্টেশন সেশন, মানে গত পর্বের একটা পার্ট। আমাদের অলরেডি এই 8 নাম্বার ব্যাচে হচ্ছে যেই কোর্সটা চলছে এটা হচ্ছে নেক্সট বুধবারে 10 তারিখে হচ্ছে হবে। তো অলরেডি যারা জয়েন করেছে পিএফএস কোর্সে তারা তো জয়েন করেইছে, তাদের জন্য আজকে বোনাস সেশন ছিল বা ওরিয়েন্টেশন প্রথম সেশন ছিল। এছাড়া এর বাইরে যারা আমাদের সিএফও কোর্স বা অন্যান্য কোর্সে যারা জয়েন করেছেন, যেহেতু সবাইকে ইনভাইট করা হয়েছে, তারা যদি চান যে স্যারের সাথে আরো কন্টিনিউ করতে 2.5 মাসের যে কোর্সটা, তাহলে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের গ্রুপে আমি হচ্ছে একটা দিয়ে দিব, মানে ফর্ম ফিল আপের একটা লিঙ্ক দিয়ে দিব। আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। আপনাদের যেই গ্রুপে আপনারা ক্লাস লিংক পেয়েছেন ওই গ্রুপেই সব দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, প্রত্যেককে ওই গ্রুপে একটা লিংক দিয়ে দেওয়া হবে। এটা আপনারা ফিল আপ করলে আগামীকালকে ভাইয়া আপনাদের কোর্স ফি ডিটেল ডিটেলস গুলো কোশ্চেন কি থাকলে আমরা ওখানে দেওয়া থাকবে? সাপোর্ট দিব। জি বলছি স্যার। কোর্স ফি ডিটেলস গুলো কি ওখানে দেওয়া থাকবে? কোর্স ফি কত? সবকিছু আপনাদের আমরা ফর্মটা কালকে দিয়ে দিব। আপনি একটু ওইটা দেখে নেবেন, বা আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে আচ্ছা ভাইয়া, সমস্যা নাই তো, ওয়ান ফিটা বাই ওয়ান বলেই যারা। দেন, সবাই জেনে ফেললাম, ফিটা বলে দেন, সমস্যা নাই। ফিটা ভাইয়া আসলে আমাদের তো রেগুলার কোর্স ফি হচ্ছে এটা 10K থাকে, 10,000 টাকা থাকে। বাট আর্লি বার্ড এটা আমরা 4,000 টাকায় নিয়ে থাকি, যেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। তারপরেও স্যার আপনারা যারা জয়েন করেছেন আপনাদেরকে এটা যদি আপনারা আগ্রহী থাকেন আমরা কথা বলে এটা করা যাবে। এটা যেহেতু এখানে অনেকেই আছে, আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ফিটা হচ্ছে 4,000 টাকা অফারে পড়বে, 2.5 মাস ডিউরেশন, স্যার পুরোটাই নেয়। আজকে তো ওইটারই একটা এটা পার্ট কি ছিল, শুধু মেইন সেশন এটা যেটা যে মেইন 4,000 টাকার সেশন, এটা ফিটা 10 তারিখে বলছেন হবে। এটা কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের কোর্স? জি জি জি, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট